আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, বাংলাদেশের চীনা বিনিয়োগ উৎসাহিত করার আশ্বাস। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী, বাস, লঞ্চ, টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র জুমাতুল বিদায়, মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েত, দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা। রাজধানীর পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটি, জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার কথা জানান শি জিনপিং। অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনা প্রতিনিধি দল আগে থেকেই প্রস্তুত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে। সকালে বাংলাদেশ চীনের পতাকাবাহী গাড়িতে আসেন অধ্যাপক ইউনূস। তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট জিনপিংকে মনে করিয়ে দেন চীনে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। অধ্যাপক ইউনূসের এমন প্রস্তাবে শি জিনপিং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। জিনপিং বলেন, অবশ্যই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা, প্রফেসর ইউনূস এটা বলছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে চীনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে যোগাযোগের সুযোগ অবারিত। পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করা প্রতিষ্ঠান চীনের কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এছাড়াও চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সেখানে আছেন লুৎফর রহমান সোহাগ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে সদরঘাটে ঈদ যাত্রা শুরু হলে আমরা যেরকম ভিড় দেখি, সেটা কিন্তু মানে বলা যেতে পারে যে ভিড়ের একটা আভাস আমরা এখন পাচ্ছি, যে যাত্রী সমাগম আগের তুলনায় বেড়েছে। কিন্তু ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদের ছুটি শুরু হওয়ার পরে এখানে যে ধরনের উপচে পড়া ভিড় থাকে যাত্রীদের, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি।
আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের যাত্রীদের একটি বড় অংশ কিন্তু তারা সড়ক পথে কিন্তু এখন বাড়ি ফিরছেন। সেই হিসেবে গত কয়েক বছর ধরে কিন্তু এমনিতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ যাত্রার সময় মানুষের চাপ আগের তুলনায় কমে যায়। এবছর আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রমজানের শুরুতে বন্ধ হয়ে গেছে, সেই হিসেবে অনেকেই কিন্তু পরিবার আগে ভাগে কিন্তু তারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেই কারণে লঞ্চ মালিকরা মনে করছেন যে যেহেতু মাসব্যাপী অনেকেই বাড়ি ফিরেছেন, সেই হিসেবে ঢাকার মানুষ অনেকেই হয়তো আগে ভাগে চলে গেছেন। সেই কারণে যে ধরনের চাপ এই সময় তারা প্রত্যাশা করছিলেন সেই ধরনের যাত্রী চাপ এখনও তারা দেখতে পাচ্ছেন না। তবে তারা আশা করছেন যে আজকে সন্ধ্যা নাগাদ থেকে যারা দূরের যাত্রী, বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, সেই ধরনের যাত্রীদের উপস্থিতি হয়তো আজকে সন্ধ্যার পর থেকে কিছুটা বাড়তে পারে এবং তারা আশা করছেন যে আজকে এবং আগামীকালকে হয়তো তারা কিছুটা যাত্রী পেতে পারেন এবং যাত্রীর চাপ ঈদ উপলক্ষে যেরকম ভিড় দেখা যায় সেটার হয়তো কাছাকাছি কিছু একটা তারা দেখতে পারবেন। আর হ্যাঁ সোহাগ, আপনাকে ধন্যবাদ। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসলমানরা এবছরের মতন রমজান মাসের শেষ জুমা পড়েছেন। খুতবায় বিদায় জানানো হয় পবিত্র রমজানকে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। চকর মালিথার রিপোর্ট। শুক্রবারের জুমার নামাজ প্রতিদিনের ওয়াক্ত নামাজের চেয়ে মুসলমানদের কাছে কিছুটা আলাদা। সারা বছরের যে কোনো মাসের তুলনায় পবিত্র রমজান মাসের জুমার ফজিলত ও বরকত বেশি, আর রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা তার চেয়ে বেশি ফজিলতের, পাশাপাশি মুসলমানদের কাছে আবেগেরও বটে। তাই সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নামাজের অনেক আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে, প্রস্তুতি নেন ফজিলতের এই নামাজ আদায়ের জন্য। আজানের পরপরই মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে মসজিদে সুবিধাজনক জায়গায় বসে পড়েন। চলতে থাকে খুতবা। খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারে নামাজ আদায়ে এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। ইমামের পিছনে দাঁড়িয়ে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে মোনাজাতে দুহাত তুলে দোয়া করেন মুসল্লিরা। রমজানের নাজাতের এই সময়ে করুণা চান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুর 12:21 হাওয়া ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 3 সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী মিয়ানমারের রিক্টার স্কেলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি ছিল তীব্র মাত্রার। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। বাসযোগ্য রাজধানী গড়তে বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু মীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর সঙ্গে সৌজন্য আলোচনায় উঠে আসে জনসম্পৃক্ততা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নানা বাধ্যবাধকতার কথা। ঈদের পর খাল ও রাজধানীর আশপাশের নদী পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রশাসক। আলিমান রাজের রিপোর্ট। নদী ঘিরে গড়ে ওঠা নগরী ঢাকা স্বাধীনতার পর অপরিকল্পিত উন্নয়ন আর দখল দূষণে হারিয়ে গেছে রাজধানী সহ দেশের অনেক নদী, খাল, জলাশয়। এমন পরিস্থিতিতে রাজধানীর ধ্বংস হওয়া প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মাসখানেকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া কনাই নদ। উত্তর সিটি কর্পোরেশনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে রাজধানীর প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রম সংক্রান্ত আলোচনায় এসব কথা জানান উত্তর সিটির প্রশাসক। জানান, মৃত আর বিপন্ন খাল, নদী, জলাশয় পুনরুদ্ধারে আপোষহীন উদ্যোগের প্রত্যয়।
টঙ্গী খাল এবং করাই নদীর অংশটি যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ নদী নিয়ে কাজ করি, পানি নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখেছি এটা হচ্ছে প্রাচীন আবদুল্লাপুর খাল এবং দ্বিগুণ খালের হারিয়ে যাওয়া একটি খাত, এবং এই খাতটিকে আমরা আইডেন্টিফাই করে গত 1 মাসে আমরা এই নদীটিকে উদ্ধার করেছি। প্রায় 3 থেকে 5 কিলোমিটার লম্বা একটা নদীটি আমরা হয়তো বা 1-1.5 মাসে উদ্ধার করেছি, কিন্তু এটাকে টিকিয়ে রাখা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হবে না, সেই জন্য কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই বলেও মত তার। ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়, এসব জায়গায় যেন জলাবদ্ধতা না থাকে কিংবা খুব দ্রুত পানিটা চলে যায়, সেজন্য আমরা ওয়াসা, 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড মিলে আমরা একটি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান করছি। আমরা সকল ড্রেনেজ এইসব নেটওয়ার্কগুলোর মুখে ময়লা যা আছে এবং নদীতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি যেন তাড়াতাড়ি পানি নেমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রায় 2 যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার নড়াইলের দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে উপহার সামগ্রী তুলে দেয় ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুবিধাজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে। আমরা গরিব মানুষ, কিনে খেতে পারি না, অভাব অভিযোগ, মা বোনেরা সবাই নিয়ে, বাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো শান্তিতে। আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন, তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই। ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয়, ঈদের 1 দিন আগেও দেয়, কোনোবার 5 দিন আগে দেয়, এবারে যে আগে দিচ্ছে আরো সুবিধা হবে। ঈদ উপলক্ষে রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে, এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি। জাল্লা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমরা 2 দিন খাইয়ে রোজা রাখতে পারিছি, থাকতে পারিছি, এই জন্য আমরা খুব খুশি। ত্রাণটা দিচ্ছেন, এটা হলো পারিবারিক বাঁচার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি, এতে আমরা খুশি আছি। অনাহারে অর্ধাহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা। অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো, তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই যে ঈদের খুশিটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের পাশাপাশি আরো বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয়, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি। নড়াইল জেলায় 200 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে স্প্যানিশ লা লিগার শীর্ষ সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। শ্রমিকের পেছনে মোটা অঙ্কের টাকা খরচের কারণে আলু উৎপাদনের ব্যয় বেড়ে যায়। এজন্য আলু উৎপাদনে কৃষক দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। তবে এবারই জেলায় প্রথম আলু তোলার যন্ত্র পেয়ে আশার আলো দেখছে কৃষক। মাত্র 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব এই যন্ত্রের সাহায্যে।
বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় 4172 জমিতে আলুর আবাদ হয়েছে। এতে 83,509 মেট্রিক টন আলু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আলু উৎপাদনে শ্রমিকের খরচ বেশি হওয়ার কারণে কৃষকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আলু তোলার যন্ত্র পেয়েছেন এলাকার কৃষক। যদি কামলা ওটা দিয়ে ওড়াইতাম তাহলে মনে হয় অনেক কামলা লাগতো, সেই কারণে মেশিন দিয়ে ওড়াইতেছি, তাতে আমাদের অনেক হাসি হয়ে গেছে। কামলা নিয়ে তুললে 70-80 টাকা কামলা লাগতো, আর অন মেশিন দিয়ে তুলতেছি, অন মেশিনে অনেক খরচ কম হইতেছে। গাড়ি দিয়ে ওঠানে আমাদের উত্তোলন খরচটা অনেকটা কম। গাড়ি দিয়ে উঠানোর কারণে লেবার খরচ অনেকটা কম, অনেকটা আমাদের সাশ্রয় হয়েছে। বাড়ির বিভিন্ন জাতের আলু উৎপাদন সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। লেবারের চাহিদাটা অনেকটাই কমে যাচ্ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে। আর এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে মাটির নিচে কোনো আলু থাকবে না, এবং লেবার দিয়ে আলু উত্তোলনের ক্ষেত্রে যে আলু কেটে যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে আমাদের 0.1%। টাঙ্গাইলের মাটি আলু আবাদের অত্যন্ত উপযোগী। উৎপাদন খরচ কমে আসলে এটিই হতে পারে কৃষকদের জন্য লাভজনক ফসল। টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যে সেজেছে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে উঠেছে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে উঠেছে সবুজ শ্যামল। কোকিলের ডাক আর আমের মুকুলের ঘ্রাণে আকুল মানব হৃদয়। বসন্তের রূপ সৌন্দর্য প্রকৃতিকে যেমন রঙিন করেছে, তেমনি বার্তা ছড়াচ্ছে নবজাগরণেরও। গোলাম মোস্তফার রিপোর্ট। গাছে গাছে রং বেরঙের ফুল আর নতুন পাতায় বইছে মাতাল হাওয়া। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি ফিরেছে চিরায়ত রূপ সৌন্দর্যে। বাতাসে ভেসে বেড়ানো আমের মুকুলের ঘ্রাণে মাতোয়ারা মেহেরপুরের প্রাণ প্রকৃতি। চারিদিক যেমন প্রকৃতি সেজেছে, ঠিক তেমনি আমরাও ফুলের সুবাসে আমরা আনন্দিত। চারিদিকে ফুলে ফুলে ভরে যায়, সেই সাথে মানুষের মনের ভিতরে একটা রং লেগে যায়। পাতা ঝরার মাধ্যমে বোঝা যায় যে বসন্তের আগমন আসছে। গ্রামের মাঠ প্রান্তর পেরিয়ে কোকিলের কুহুতান শহরের জীবনেও আনে মুগ্ধতার পরশ। কোকিলের সুমধুর গান, গাছে গাছে ফুল ফল, আম্র মুকুলের গন্ধ, আনন্দময় ফুলের সমাহার। আমাদের এই আনন্দ দেখতে খুবই ভালো লাগে। তুল পাতা হয়, ভালোই লাগে, আর এটাকেই বসন্তকালকেই ঋতুর রাজা বলা হয়। বসন্তের রূপ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ নিধনে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। আমাদের এই বসন্তকে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে আনার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। রাস্তায় রাস্তায় যে সমস্ত আমরা পলাশ, শিমুল গাছ পূর্বে যেমন দেখছি আবার তেমনটি দেখতে চাই। বৃক্ষরোপণ আর জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আবহমান বাংলার প্রকৃতিতে বর্ণিল ঋতু বৈচিত্র্য ধরে রাখার তাগিদ প্রকৃতি প্রেমীদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে খেলার খবর। বাড়ির পথে নগরবাসী, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র জুমাতুল বিদায় মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েত, দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা। রাজধানীর পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের কঠোর পদক্ষেপে উত্তর সিটি, জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলের ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।